ওকে, সবকিছু ক্লিয়ার? সিগন্যাল ইস্যু হচ্ছে সমস্যা নেই, নেটওয়ার্কটা একটু আপ ডাউন করতেছিল তো, যাতায়াত করতেছিল আর কি। এখন আশা করি ক্লিয়ার। আমরা শুরু করতে পারি। হ্যাঁ, এখানে সিগন্যালের একটু হচ্ছে নেটওয়ার্ক যাতায়াত করতেছিল, এখন সমস্যা নেই। এখন ক্লিয়ার আছে তো নাকি? সবাই ঠিক মতো শুনতে পারতেছেন? সবাই ঠিক মতো শুনতে পারেন তাহলে আমরা শুরু করে দিই। ওকে, তো 64 নম্বর আসি। আমরা গত ক্লাসে মানে ক্লাসে যখন যে কোনো টপিকের ক্লাস করবেন তখন টপিকটা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাস করবেন, ঠিক আছে? তাহলে 64 নম্বরে বলতেছে যে হোয়াট ইজ দ্য টোটাল সাম অফ অল ইন্টেরিয়র অ্যাঙ্গেলস অফ এ প্যারালালোগ্রাম। একটা প্যারালালোগ্রাম মানে অল ইন্টেরিয়র অ্যাঙ্গেল এর যোগফল কত? মানে চারটা চতুর্ভুজের চারটা বাহু কোণ যোগ করলে 360 ডিগ্রি হবে। ছোট বড় সবগুলো মিলে 360 হবে। প্রশ্ন নম্বর হচ্ছে ইন দ্য ফিগার অ্যাবোভ if PQRS is a parallelogram then y minus x equal to, এখানে একটা চিত্র দেওয়া আছে, এই চিত্রটা অনুযায়ী বলতেছে যে y minus x এর মানটা কত 65 নম্বরে। আচ্ছা, আমি চিত্র দেই PQRS। ওকে, মানে একটা সামান্তরিক দেওয়া আছে, এই চিত্রটা দেওয়া আছে এরকম। হ্যাঁ, PQRS আর কোণের বিষয় যেটা দেওয়া আছে x ডিগ্রি কোণ, এইখানে 2y আর এইখানে আছে 140, ঠিক আছে? তো এইভাবে দেওয়া আছে। এখন অ্যান্সার চাইছে কি x মাইনাস ওয়াই এর মান কত, এটা বাইর করতে হবে। তাহলে আমরা এটা কিভাবে বাইর করতে পারি? আমরা এইভাবে বাইর করতে পারি, এটা যদি 140 হয় তাহলে এই পাশেরটা হচ্ছে 40, এটা যদি 40 হয় এই যার বিপরীত কোণটা হচ্ছে 40, কারণ সামান্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান এবং পাশাপাশি যে কোনো দুইটা কোণ যোগ করলে 180 ডিগ্রি হবে। এটা যদি 40 হয় এটা হচ্ছে 180 বিনাইতে গেলে 140, এন্ড 2y যদি 140 হয় ওয়াইটা হবে 70। তাহলে অ্যান্সার তো x মাইনাস ওয়াই চাই না, y মাইনাস এক্স চাইছে। হ্যাঁ, ঋণাত্মক ফিগার চলে আসছে, y মাইনাস এক্স মাইনাস 70 মাইনাস 40 সমান 30। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 65 নাম্বার এ 30 ডিগ্রি। সবাই ধরতে পারছেন কিনা একটু কমেন্টে জানাবেন। এখন থেকে আপনাদের ক্লাসটা 9টার সময় শুরু হবে, এর কারণ হচ্ছে যে রাত বড় হয়ে যাচ্ছে আর আমাদের মেন্টাল অ্যাবিলিটি ক্লাসটা আমরা রাত 10টায় নিব, এই কারণে আপনাদের ক্লাসটা একটু আর্লি আগায় দিলাম, ঠিক আছে? আমরা চেষ্টা করব সোম এবং বৃহস্পতিবারের ক্লাসগুলো 10টায় শেষ করার, আর শুক্র এবং শনিবারের ক্লাসগুলো একটু করে লেংদি নেওয়ার, যাতে সবকিছু সমন্বয় হয়। আর এই বীজগণিত জ্যামিতির ক্লাস আজকে নিলে এরপরে আর 2টা ক্লাস নিলে শেষ হয়ে যাবে। তার আসি নেক্সটে 66, if the base of a parallelogram is 8 and the height is 7 and perimeter is 24, what is the area of the parallelogram? তাহলে একটা base of a parallelogram is 8, তাহলে সামান্তরিকের বেস হচ্ছে 8 and the height is 7। হাইট বিষয়টা একটু খুবই ইম্পর্টেন্ট, এইটা কিন্তু হাইট না। একটা মই যদি বাঁকা হয়ে থাকে আর মইটা যদি নিচ থেকে এই দেওয়াল 10 ফুট উপরে থাকে আর মইটা যদি 15 ফুট হয়, তাহলে এই মইয়ের হাইট কিন্তু এই 15 ফিটকে বলে না, এই 10 ফিটকে বলে। তাহলে এইরকম এটা তো বাঁকা হয়ে আছে, তাহলে এটা তো হাইট না। হাইট হচ্ছে বেসমেন্ট থেকে খাড়া সোজাসুজি যে দূরত্ব, এটাকে বলা হচ্ছে হাইট। তাহলে and the perimeter is height is 7, the base of the parallelogram is 8 and the height is 7 and perimeter is 24. What is the length? What is the area of the parallelogram? তাহলে এটা 8 হয়, এটা 8, তাহলে 8 8 16, আর তাহলে এখানে 4 আর 4 হবে, ঠিক আছে? কারণ বিপরীত বাহুগুলো সমান।
এই 4 কিন্তু কাজ নাই। কেন? কারণ আমাদের এই প্যারালেলোগ্রামের এরিয়াটা হচ্ছে, এরিয়ার সূত্র হচ্ছে এই বেস আর ইনারটা হাইট। তাহলে যেহেতু এখানে বেস হচ্ছে 8 আর হাইট হচ্ছে 7, তাহলে 7 আসছে 56। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 66 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ডি 56। ঠিক আছে? আচ্ছা, আশা করি সবাই ক্লিয়ার। এই রম্বাস ইজ কোয়াড্রিলেটারাল। এই রম্বাস হচ্ছে এক ধরনের চতুর্ভুজ যার হুজ অল সাইডস আর ইকুয়াল, 4টা বাহু সমান, হুজ এনি 2 অপোজিট সাইডস আর প্যারালাল, বিপরীত 2টা বাহু সমান্তরাল, হুজ অল সাইডস আর ইকুয়াল এন্ড 4 অ্যাঙ্গেলস আর ইকুয়াল টু 90। ঠিক আছে? আর 2 নম্বর বলছে বোথ এ এন্ড বি। এ আর বি সঠিক আছে, সি নাম্বারটা সঠিক নাই। তাহলে এটার অ্যান্সার হচ্ছে ডি, যেখানে বলা আছে এ আর বি এই দুটা সঠিক। হুজ এনি 2 অপোজিট সাইডস আর প্যারালাল, বিপরীত বাহুগুলো তো অবশ্যই সমান্তরাল। 68 বলছে ইফ দ্য এরিয়া অফ এ রম্বাস ইজ 54 and the length of one of the diagonal is 6 cm, then the length of the other diagonal is। আচ্ছা, রম্বসের ক্ষেত্রে দেখেন, রম্বসের বেসিক ক্রাইটেরিয়া এগুলো একটু বলি। রম্বসের এই 4টা বাহুই সমান। রম্বসের এই কোণগুলা, বিপরীত কোণগুলা, এই কোণ সমান, এই কোণ সমান, এবং যে কোনো পাশাপাশি 2টা কোণ যোগ করলে 180 ডিগ্রি হয়। ঠিক আছে? এবং এই কর্ণ 2টা অসমান। বাট এখানে রম্বসের একটা খুবই ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে এইখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। অর্থাৎ রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এটা আমরা বর্গের ক্ষেত্রেও দেখছিলাম যে বর্গের কর্ণগুলা সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এটা যখন আমরা চাপ দিব তখন সবগুলো একটু করে সরে যাবে, বাট সবগুলো সমান হারে সরে যাওয়ার কারণে কোণগুলা 90 ডিগ্রি থাকবে। তাহলে 4টা বাহু সমান হলে এই কর্ণগুলা সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী, এটাও সমকোণী, এটাও সমকোণী। তো এখন আসি এটার ক্ষেত্রফলের সূত্র কি দেখেন, এ বি সি ডি যদি হয় তাহলে এটার ক্ষেত্রফল হচ্ছে রম্বসের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু এসি ইন্টু ডিবি, অর্থাৎ কর্ণ দুটার গুণফলের সাথে হাফ গুণ করতে হবে। ঠিক আছে? তো এখানে আসি যে ইফ দ্য এরিয়া অফ এ রম্বাস ইজ 54, তাহলে দেখেন এখানে যদি এরিয়াটা 54 হয়, এরপর কি বলতেছে দ্য লেংথ অফ ওয়ান ডায়াগোনাল ইজ 6, তাহলে একটা ডায়াগোনাল 6, দ্য লেংথ অফ আদার ডায়াগোনাল ধরি আমরা x, তাহলে এটার সাথে হাফ হচ্ছে সূত্রের হাফ গুণন 1 ডায়াগোনাল গুণন আরেকটা ডায়াগোনাল ইকুয়াল টু হচ্ছে 54। তাহলে 2 দিয়ে 6 কে ভাগ করলে 3 ওই পাশে চলে গেলে 3 18 54, তাহলে x এর মানটা হচ্ছে 54, অর্থাৎ বড় ডায়াগোনাল যেটা সেটার ভ্যালু হবে 18। তাহলে এই সূত্রটা মনে রাখতে হবে, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, এটা হচ্ছে রম্বসের ক্ষেত্রফলের সূত্র। ইন দ্য ফিগার MNOP ইজ প্যারালেলোগ্রাম, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x? তাহলে এখানে একটা চিত্র দেওয়া আছে, এই চিত্রে বলতেছে যে x এর ভ্যালু কত সেটা বাড়ি করতে হবে। MNOP 15 40 মাইনাস x। আচ্ছা, বিষয়টা এরকম, এই চিত্র দেওয়া আছে যে, আচ্ছা এটা রম্বস, তাহলে সমান সমান হবে 4টা বাহুই। MNOP এখানে আছে 15 ডিগ্রি আর এখানে হচ্ছে 40 মাইনাস x। ঠিক আছে? উত্তর কি চাইছে? ইন দ্য ফিগার MNOP ইজ এ প্যারালেলোগ্রাম, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x? তাহলে x এর ভ্যালু চাইছে, তাই না? আচ্ছা, এখন দেখেন এইখানে এই কোণটা আর এই কোণটা যোগ করলে 180 ডিগ্রি হবে, কারণ পাশাপাশি যে কোনো দুটা কোণ যোগ করলে 180 ডিগ্রি। তাহলে 40 মাইনাস x ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে আসি চল্লিশ মাইনাস x, তাহলে 15 আর 40 যোগ করলে 65 মাইনাস x ওই পাশে 180 মাইনাস 65 হচ্ছে তো, আরো আছে না x এর ভ্যালু। মিলতে হতো 15 সাথে x আছে, এটা এক্সট্রা ঢুকে গেছে, এখানে একটা x আছে, সরি x ঢুকে মানে হচ্ছে কি এটা চিত্রটাতে আমাদের মিস্টেক চলে আসছে, কলম লাগবে একটা। বইয়ের মধ্যে যে চিত্রটা আছে না, এই চিত্রটাতে একটা মিস্টেক আছে। কারণটা কি? কারণটা হচ্ছে যে চিত্রটা একটু চাপাচাপি করার কারণে কোনো কলম নাই।
আচ্ছা থাকে, এটা আশেপাশে ওদিকে থাকার কথা। যে বইয়ের মধ্যে যে চিত্রটা আছে, চিত্রটা এখানে এক্সট্রা মুছে গেছে, এক্স হবে আর কি, এক্স না কাটে মিলতেছে না। তাহলে 15x, তাহলে এটা হচ্ছে 15x থেকে একটা এক্স কেটে থাকে হচ্ছে 14টা এক্স আর 40। এই 40 ওই পাশে চলে গেলে 14x ইকুয়াল টু 140 হবে, 180 থেকে 40 বাদ যাবে, ঠিক আছে। আর এক্স সমান সমান হচ্ছে 10, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 10 বি, এখানে 15x হবে। বইয়ের মধ্যে একটু কারেকশন করে নিন, ঠিক আছে। ওকে, 70 নাম্বার। The rhombus ABCD has diagonal intersecting at x with BC equal to 13 cm and CX equal to 5 cm. Calculate the area of the rhombus in বর্গ সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে এখানে একটা চিত্র দেওয়া আছে, চিত্রটা লিখি ABCD x বিন্দুতে সেট করছি। তাহলে এই যেটা হচ্ছে রম্বস, রম্বস হচ্ছে, রম্বসের নাম হচ্ছে ABCD, ABCD। তো এটা আবার সেট করছে কোথায়? x বিন্দুতে। এখন কি বলছে? এটা হচ্ছে 5 আর এটা হচ্ছে 13। এটা হচ্ছে 5 আর 13 কি? 13 হচ্ছে এটা। আচ্ছা, কি বলছে? যে ABCD has diagonal intersecting x BC equal to 13। এই যে BC হচ্ছে 13, এরপরে CX হচ্ছে এই CX মানে C থেকে X এই অর্ধ কর্ণ, এটা হচ্ছে 5। ক্যালকুলেট দ্য এরিয়া অফ দ্য রম্বস, এই রম্বসের এরিয়া বের করতে হবে। আচ্ছা, আমরা জানি যে এই রম্বসের এরিয়া বের করার জন্য কি লাগবে? হাফ ইন্টু AC, এই যে ছোট কর্ণটা গুণন বড় কর্ণ, বড় কর্ণটা হচ্ছে D। তো এখানে 5 দেওয়া আছে, তাহলে 5 এর ডাবল হচ্ছে 10। তাহলে এই যে AC এর ভ্যালু হচ্ছে 10 গুণন এই BD আছে না, BDটা যদি আমরা একটা নেই তাহলে কি হচ্ছে? এটার কর্ণ কত জানি না, বাট এই 13 আর 5 এর সহযোগিতায় নিতে হবে ওইটা। এই যে এটা হচ্ছে 90 ডিগ্রি হওয়ার কারণে এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের 90 ডিগ্রি সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ। অতিভুজ যদি 13 হয় আর একটা বাহু যদি 5 হয়, তাহলে একটা বাহু হবে 12। তাহলে এই 12 যদি হয় এটা, তাহলে এটাও 12 হবে। আমরা এটা সমকোণী ত্রিভুজে শিখছি। তাহলে 12 12 24, অর্থাৎ বড় কর্ণটা হচ্ছে 24। 2 দিয়ে 10 কে কাটলে 5, 5 24 120। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে সি 120। আশা করি ক্লিয়ার। আচ্ছা, নেক্সট আসি ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের বেসিক ডেফিনেশন কি? বেসিক ডেফিনেশনটা হচ্ছে যে দুইটা বাহু সমান্তরাল থাকবে, কিন্তু অপর দুইটা বাহু সমান্তরাল থাকবে না। মানে ঘরের চালার মতো হইতে পারে অথবা এইরকম হইতে পারে, ঠিক আছে। মানে দুইটা বাহু সমান্তরাল থাকার পরে অপর দুইটা বাহু সমান্তরাল থাকবে না, ঠিক আছে। তো আসি, ট্রাপিজিয়াম হ্যাজ এ টোটাল এরিয়া অফ 25 স্কোয়ার ফিট। তাহলে একটা ট্রাপিজিয়াম আছে। ট্রাপিজিয়ামের সূত্র কি? সূত্র হচ্ছে যে এরিয়াটা খুবই দরকার। এরিয়া হচ্ছে এই আগে গড় করতে হয়, গড় করার জন্য হাফ ইন্টু এ প্লাস বি, মানে দুইটা বাহুর যোগফল গুণন এইচ উচ্চতা ইকুয়াল টু হচ্ছে এরিয়া, ঠিক আছে। হাফ ইন্টু উচ্চতা ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। তাহলে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফলকে হাফ দ্বারা গুণ করা মানে এটা আসলে গড় বাড়ি করা, গড় বাড়ি করে উচ্চতা দিয়ে গুণ করতে হয়। তাহলে ট্রাপিজিয়ামের এরিয়া হচ্ছে 25 দেওয়া আছে। ইফ হাইট অফ দিস ট্রাপিজিয়াম ইজ 2 feet and one of the two parallel side is 1 foot longer than the other। তার মানে এই বিষয়টা এরকম, যদি চিত্র আট করি, একটা ট্রাপিজিয়াম, এই যে একটা ট্রাপিজিয়াম, এটার হাইটটা হচ্ছে 2 feet, আর এইটা যদি x হয়, এই বড় বাহুটার দৈর্ঘ্য হচ্ছে x প্লাস 1, মানে 1 ফুট বেশি লেন্থ অফ লঙ্গার সাইড। তাহলে কি বলছে? is 1 foot longer than the other, then what is the length of the longer side? লঙ্গার সাইড মানে এইটা। তাহলে এই লঙ্গার সাইডটার দৈর্ঘ্য কত এটা বাড়ি করতে হবে, আর এরিয়া দেওয়া আছে। তাহলে আমরা এই সূত্র অনুযায়ী প্রয়োগ করি, হাফ ইন্টু এক্স প্লাস 1 ইন্টু হাইট ইকুয়াল টু 25। তাহলে এখানে কিসের মান দেওয়া আছে? এই হাইটের মান দেওয়া আছে 2। তাহলে এখানে 2 ইন্টু এই এক্স আর এক্স যোগ করলে 2x প্লাস 1 ইন্টু এইচ এর মান কত? এইচ এর মান 2 ইকুয়াল টু 25। তাহলে যেগুলো যদি গুণ অবস্থায় আছে তাহলে 2 কাটা যায়। তাহলে 2x ইকুয়াল টু হচ্ছে এই 25 থেকে এই একটা ওই পাশে মাইনাস হয়ে যাবে, তাহলে 24, আর এক্স এর মানটা হচ্ছে 12। এক্স এর মান যদি 12 হয়, তাহলে অতএব এই স্মলার সাইডটা হচ্ছে 12 আর লঙ্গার সাইডটা হচ্ছে 12 যোগ 1 সমান সমান 13। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে সি 13 ফিট। তাহলে এই সূত্রটা মনে রাখা খুবই ইম্পর্টেন্ট। সূত্রটা মনে রাখলে এখান থেকে অনেক ধরনের প্রশ্নের ভেরিয়েশন আসবে, সেই ভেরিয়েশন গুলা আস্তে আস্তে ক্লিয়ার করা যাবে, ঠিক আছে।
আচ্ছা, তো সবাইকে এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু কমেন্টে রেসপন্স করবেন। হ্যাঁ, 71 নম্বর প্রশ্নটা বাতানো বলছে, ইন দ্য ফিগার এবিসিডি ইজ এ রেক্টেঙ্গেল অ্যান্ড এএফ ইজ এ প্যারালাল টু বিই। এখানে একটা ফিগার দেওয়া আছে এবিসিডি, ঘরের চালার মতোই ফিগারটা। এবিসিডি তো বলতেছে যে এবিসিডি, এরপরে কি এএফ ইজ প্যারালাল টু বিই। এএফ মানে এই যে এখানে এএফ আর বিই, এটা হচ্ছে প্যারালাল। এ বিসি ইকুয়াল টু সি, বিসি বিসি ওই বলে এখানে। আচ্ছা, এটা চিত্রটা পরে, চিত্রটা আলাদা। আগের প্রশ্ন চিত্রটা এখানে ইউজ করছে, এই জন্য ভুলে গেছে। এই প্রশ্ন চিত্রটা পরে আছে। প্রশ্ন কি আসছে কোথাও পরীক্ষায়? আচ্ছা, আইবির আসছে এ বি সি ডি ই এফ, এইরকম একটা চতুর্ভুজ। আগে এই চতুর্ভুজটা হচ্ছে রেক্টেঙ্গেল এ বি সি ডি, তারপরে এটা হচ্ছে সি, এটা হচ্ছে বি এফ। আচ্ছা, এটা হচ্ছে এফ, এটা এফ, এটা হচ্ছে ই। এই প্রশ্নের চিত্রটা হচ্ছে এরকম। ওই আগে যে চিত্রটা করছিলাম ওটা আগে। আচ্ছা, এখন প্রশ্ন কি বলছে যে এ বি সি ডি রেক্টেঙ্গেল অ্যান্ড এফ ইজ প্যারালাল টু বিই। এই যে এফ আর বিই প্যারালাল। এই বিসি ইকুয়াল টু সি, বি সি, এ বি সি ডি, তো এটা সিটা এইখানে সি আর কি, এখানে ডি। তা বলছে যে বিসি আর সি, এই বিসি আর সি হচ্ছে সমান সমান 5, মানে এখানে 5 এখানে 5। তাহলে এটা হচ্ছে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। এ বি হচ্ছে 10, এ বি হচ্ছে 10। দেন হোয়াট ইজ দ্য এরিয়া অফ এফ ডি ত্রিভুজ? এফ ডি ত্রিভুজ বাই করতে বলছে। তাহলে যেহেতু রেক্টেঙ্গেল, তাহলে এটা যদি 5 হয় তাহলে এটা 5 হবে। আচ্ছা, আবার আসি, এটা যদি 10 হয় তাহলে এটাও 10 হবে। এই 10-এর দরকার হবে কিনা আমরা দেখি। দেন হোয়াট ইজ দ্য এরিয়া অফ এএফডি? এএফডি মানে আমাদের শুধু এইটুকুর বাহুর দৈর্ঘ্য জানলে এটা ক্ষেত্রফল বাড়ি করা সম্ভব, যেহেতু রেক্টেঙ্গেল হিসেবে সমকোণী ত্রিভুজ। তাহলে এই ডিএফ এর সাথে রিলেশনটা কি এটা বাড়ি করতে হবে। ডিএফটা কি? ডিএফ আর সিই। আচ্ছা, আমরা আসি এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটার কম্পেয়ার করি। এটা যেহেতু সমান্তরাল, তাহলে এই বাহু সমান, যেহেতু এটা সমান্তরাল রেক্টেঙ্গেলের অনুযায়ী গেছে, আর এই বাহু তো আগে থেকে সমান, তাহলে এই অংশটাও সমান হবে। তাহলে এটা যদি 5 হয় এটাও 5 হবে। তাহলে ওই ত্রিভুজ আর এই ত্রিভুজ তো সমবাহু ত্রিভুজ, মানে দুটাই সমবাহু না, সরি, মানে এটা কি বলে, আরে সর্বসম ত্রিভুজ। এই ত্রিভুজটা সর্বসম ত্রিভুজ। সর্বসম ত্রিভুজ এর কারণটা হচ্ছে যে এই বাহু সমান, ত্রিভুজ দুটো যদি কম্পেয়ার করি, তারপরে 90 ডিগ্রি 90 ডিগ্রি, আর এফ ইজ প্যারালাল টু বি। এফ আর বি প্যারালাল হওয়ার কারণে এই বাহুটাও সমান হবে। ঠিক আছে, তাহলে এই বাহু, এই কোণ, এই বাহু, এইটা যদি সমান হয় তাহলে এই অংশটা অবশ্যই সমান হবে। তো সমান হলে 5 5 সমান, তাহলে এটার ক্ষেত্রফল কত হবে? হাফ ইন্টু 5 ইন্টু 5। তাহলে 5 5 25, 25কে 2 দ্বারা ভাগ করলে 12.5। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 72 এ 12.5। ঠিক আছে, ওকে। এটা থিওরিক্যাল কথাটা ছিল। তো 13 হচ্ছে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ট্রাপিজিয়াম ABCD, AB ইকুয়াল টু CD ইকুয়াল টু 5, BC ইকুয়াল টু 10, AD ইকুয়াল টু 16 এন্ড BE ইকুয়াল টু অ্যান অ্যালটিটিউড অফ ট্রাপিজিয়াম। এটা আগের প্রশ্নের সাথে মিলাই করবেন, বই থেকে দেখলে আপনারা পারবেন। আমরা সেই সাম ডিফিকাল্ট কোশ্চেন আসি। 74 নম্বর।
74 নম্বর হচ্ছে the area of a rectangle R with width R feet 4 feet is equal to the area of a square S which has a perimeter of 24 feet. The perimeter of the rectangle R is. ব্যাংক ম্যাথ এমসিকিউ কোর্স ক্লাস করতে আসলে আসলে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র না জানা থাকাটাই বোকামি। মানে ব্যাপারটা হয় কি যে আসলে আমরা এখানে এই ব্যাংক ম্যাথ এমসিকিউ কোর্স করতে যে চ্যালেঞ্জটা ফেস করছি, এটা অ্যাডভান্স ম্যাথের কোর্সে এই চ্যালেঞ্জটা ফেস করছি, সেটা হচ্ছে যে এই কোর্সগুলো তো বেসিক কোর্স না, এই কোর্সগুলো হচ্ছে বেসিকের পরের কোর্স। কিন্তু অনেকেই বেসিকের সমস্যা থাকার কারণে দেখা যাচ্ছে যে আমাদের কোর্সে আমাদের বইয়ের সবগুলো ম্যাথ করা দিতে হয়েছে, মোটামুটি প্রায় 80%-এরও বেশি ম্যাথ করা দিতে হয়েছে। কোর্সটার ডিউরেশনটা বেড়ে যাওয়ার একটা বড় কারণ ছিল এটা। আর ইংলিশ ম্যাথ অনেকের মাথার উপর দিয়ে যায়। তো অনলাইনে আসলে এই টপ লেভেলের কোর্স করার জন্য আগে স্টুডেন্ট বাছাই করা খুব জরুরি ছিল। যে ব্যাংক ম্যাথ বা অ্যাডভান্স ম্যাথের কোর্স করাইতে গেলে বেশ কিছু প্রাইমারি জিনিস জিজ্ঞাসা করা লাগতো যে এগুলা পারেন কিনা, না হলে আগে বেসিক ম্যাথ করবেন তারপরে ব্যাংক ম্যাথ। 74 নম্বর কি বলছে, দ্য এরিয়া অফ এ রেক্টেঙ্গেল আর উইথ ওয়াইড 4 feet ইজ ইকুয়াল। তাহলে আর নামক একটা রেক্টেঙ্গেল আছে যার প্রস্থ হচ্ছে 4, দৈর্ঘ্য কত যায় না। তাহলে এটার এরিয়াটা হচ্ছে এরিয়া ইজ ইকুয়াল টু দ্য এরিয়া অফ এ স্কোয়ার এস। একটা স্কোয়ার আছে যার নাম হচ্ছে এস, এটার এরিয়া সমান। হুইচ হ্যাজ এ প্যারিমিটার ইজ 24 ফুট। এর প্যারিমিটার হচ্ছে 24, তার মানে এখানে 4a সমান সমান 24। দ্য প্যারিমিটার অফ দ্য রেক্টেঙ্গুলার আর ইজ, তাহলে এটার প্যারিমিটার বের করতে বলছে। সমস্যা নাই, এটার প্যারিমিটার 4a সমান সমান যদি 24 হয়, a সমান সমান 6, তাহলে এটার এরিয়া হচ্ছে 6 স্কোয়ার সমান সমান 36। এটার এরিয়া যদি 36 হয়, এটার এরিয়াও 36। তাহলে এটার প্রস্থ যদি 4 হয়, তাহলে এটার দৈর্ঘ্য হবে 9। দৈর্ঘ্য যদি 9 হয়, তাহলে এটার প্যারিমিটার হবে 2 × 9 + 4 সমান সমান 2 × 13, 13 দুগুণা 26। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ডি 26 ফিট। ঠিক আছে, আচ্ছা ওকে, নেক্সট আসি। 75 নম্বর কি বলছে, রেক্টেঙ্গুলার এন্ড এ স্কোয়ার হ্যাভ দ্য সেম এরিয়া। রেক্টেঙ্গুলার স্কোয়ারের এরিয়াটা সেম, কম্পেয়ার করতেছে। দ্য স্কোয়ার হ্যাজ এ প্যারিমিটার ইজ 32 মিটার এন্ড দ্য লেংথ অফ দ্য রেক্টেঙ্গেল ইজ 4 মিটার। হোয়াট ইজ দ্য ওয়াইড অফ দ্য রেক্টেঙ্গেল। আগের অঙ্কের সাথে এটা সোজা, কারণ আগের অঙ্কটাতে দৈর্ঘ্য প্রস্থের পরে আবার পরিসীমা বাড়ি করতে বলছে, এখানে শুধু প্রস্থ বাড়ি করতে বলছে। তাহলে 74 নম্বর অঙ্কটা বুঝে থাকলে 75 নম্বর অঙ্কটা হুবহু একই রকম নিজে করবেন। ঠিক আছে, 76 দেখেন, এগুলো প্রশ্ন কিন্তু আসছে। The difference between the length and the breadth of a blackboard is 8 centimeter. তার মানে কিসের ডিফারেন্স? লেংথ আর ব্রেথ এর ডিফারেন্স একটা ব্ল্যাকবোর্ডের 8। If the breadth is decreased by 4 centimeter and the length is increased by 7 centimeter, the area remains the same. Find the dimension. আচ্ছা, তাহলে দেখেন একটা শুরুতে ধরি x আর x + 8, মানে ব্রেথ যদি x হয়, লেংথ হবে x + 8। এটা হচ্ছে শুরুতে ক্ষেত্রফল। আর নতুন ক্ষেত্রফল কত? নতুন ক্ষেত্রফল বলতেছে কি, the breadth of the blackboard if the breadth is decreased by 4 centimeter, তার মানে এই x যে প্রথম ব্রেথ ধরলাম, এটা যদি 4 সেন্টিমিটার কমে যায় আর লেংথ হচ্ছে 7 সেন্টিমিটার যদি বেড়ে যায়, তাহলে লেংথ আগে থেকেই ছিল +8, এখন আবার 7 বাড়লো। ঠিক আছে, তাহলে কি এখন নতুন এরিয়া। তাহলে এটা হচ্ছে আগের এরিয়া, এটা হচ্ছে নতুন এরিয়া। তাহলে কি হচ্ছে, the length is 4, the area remains same। এই এরিয়া রিমেন সেম মানে কি, এটা হচ্ছে আগের এরিয়া, এটা হচ্ছে নতুন এরিয়া, দুটো যেহেতু সেম তাহলে দুটো ইকুয়াল লেখা যায়। The area remains same. Find the dimension of the blackboard. ব্ল্যাকবোর্ডের ডাইমেনশন বের করতে হবে। তাহলে x² + 8x ইকুয়াল টু x² + 8 7 15, 15x মাইনাস এখানে 4 দিয়ে গুণ করলে 4x মাইনাস 4 15 60। তাহলে এই দুই পাশে x² বাদ দিয়ে দেওয়া যায়। ঠিক আছে, এই 15x থেকে 4x বাদ দিলে এখানে থাকে 11x। এই 11xটা এই পাশে নিয়ে আসলে হচ্ছে 8 গেলে 3x, 3x ইকুয়াল টু 60, x সমান সমান 20। তাহলে উত্তর কি চাইছে? ফাইন্ড দ্য ডাইমেনশন অফ দ্য ব্ল্যাকবোর্ড। ডাইমেনশনটা চাইছে তো, তাহলে এই যে x এর ভ্যালু আসলো 20, তাহলে এটা হবে 28। অর্থাৎ শুরুতে দৈর্ঘ্য ছিল 28 আর প্রস্থ ছিল 20, তাহলে 28 আর 20 হচ্ছে অ্যান্সার। 76 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে বি। দেখেন এখানে প্যাচ একটু লাগাই দিছে, বাট প্যাচটা তো খোলা যাচ্ছে, তাই না? খোলা যাচ্ছে এই কারণে যে আগের দৈর্ঘ্য প্রস্থের ডিফারেন্স ছিল 8, এই জন্য প্রস্থ x আর দৈর্ঘ্য 8 বেশি ধরছে। আর নতুন ক্ষেত্রে কি বলছে, প্রস্থ 4 কমে যাবে, দৈর্ঘ্য আবার 7 বাড়বে। তাহলে নতুনটার এরিয়া এটা, তাহলে পুরাতন এরিয়া নতুন এরিয়া সেম, এই জন্য সমান সমান।
বাকি কাজগুলো নিজের মতো করে করে নেবেন। বড় প্রশ্নের ক্ষেত্রে বা সমীকরণের প্রশ্নের ক্ষেত্রে প্রশ্ন মতে লাইনটাতে গুরুত্ব দিবেন। আচ্ছা, এই প্রশ্নগুলো বুঝতে পারতেছেন কিনা একটু কমেন্টে রেসপন্স করবেন। ৭৬ নাম্বার কি ক্লিয়ার? ৭৭ নাম্বার প্রশ্ন 2023-এ আসছে প্রিমিয়ার ব্যাংকে। কি বলতেছে দেখেন, if the length of a certain rectangle is decreased by 4 cm and width is increased by 3 cm. আগের বার লেংথ ব্রেথের একটা রিলেশন ছিল, এবার রিলেশন ছাড়া ডাইরেক্ট কমা বাড়ার কথা বলতেছি। a square with the, ঠিক আছে, is increased a square with the same area as the original rectangle would result. এর ফলে কি হয় যে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি 4 সেন্টিমিটার কমে যায় আর প্রস্থ যদি 3 সেন্টিমিটার বেড়ে যায়, তাহলে একটা বর্গ তৈরি হয় যার ক্ষেত্রফল আগের রেক্টেঙ্গেলের ক্ষেত্রফলের সমান। ফাইন্ড দ্য এ স্কোয়ার উইথ দ্য সেম এরিয়া অ্যাজ দ্য অরিজিনাল রেক্টেঙ্গেল, শুরুতে রেক্টেঙ্গেল ছিল, হ্যাঁ, উড রেজাল্ট। ফাইন্ড দ্য প্যারামিটার অফ দ্য অরিজিনাল রেক্টেঙ্গেল, অরিজিনাল রেক্টেঙ্গেল প্যারামিটার চাইছি, মানে বিষয়টা এইরকম। আচ্ছা, এটাকে পরিমিটার ছিল এক্স আর ওয়াই, আর এটা একটু দৈর্ঘ্য প্রস্থ ছোট বড় করার পরে এমন একটা রিলেশন তৈরি হলো যেটা হচ্ছে বর্গ হয়ে গেল। এটার এরিয়া এটা কি সেম না আলাদা? সেম এরিয়া, এই যে সেম এরিয়া বলছে। আচ্ছা, তো এখন আসি, এটা যদি আমরা দৈর্ঘ্য প্রস্থ শুরুতে যদি থেকে এক্স ওয়াই ধরি, তাহলে শুরুর ক্ষেত্রফল হচ্ছে এক্স ওয়াই। এখন এক্স এর সাথে কি হবে? ডিক্রিজ বাই 4, লেংথটা 4 যদি কমে যায় তার মানে এক্স মাইনাস 4, আর প্রস্থটা কি হচ্ছে 3 সেন্টিমিটার বেড়ে যায়, তাহলে ওয়াই প্লাস 3। তাহলে নতুন এরিয়া কত হচ্ছে? নতুন এরিয়া হচ্ছে এক্স মাইনাস 4 আর ওয়াই প্লাস 3। তাহলে এক্স মাইনাস 4 ইন্টু ওয়াই প্লাস 3। তাহলে এখানে এক্স ওয়াই আগের ক্ষেত্রফল যা, নতুন ক্ষেত্রফল তা। আর একটা খুবই ইম্পর্টেন্ট বিষয় আছে, যখন এক্স ওয়াই ধরবো তখন কিন্তু দুইটা সমীকরণ ধরতে হবে, ঠিক আছে? আর আগের বার শুধু এক্স ছিল, এই জন্য একটা সমীকরণ হয়ে গেছে। আর একটা সমীকরণ হবে যে যেহেতু এটা বর্গ হয়ে গেছে, তাহলে এই বাহু আর এই বাহু সমান, ঠিক আছে? তাহলে এক্স মাইনাস 4 ইকুয়াল টু ওয়াই প্লাস 3, দুইটাই সেম, ঠিক আছে? আচ্ছা, তাহলে দুটাই সেম হলে এখান থেকে আমরা নিতে পারি এক্স মাইনাস ওয়াই সমান সমান 7। আচ্ছা, এই দুটো সমীকরণ আপনারা সমাধান করবেন, এই সমীকরণ সমাধান করে দেওয়া আমার কাজ না, এটা মানে আপনারা নিজের মতো করে নেবেন, ঠিক আছে? ওকে, প্রশ্ন মধ্যে দুটো বুঝছেন কিনা দেখেন। ধরেন আছে, ধরলাম রেক্টেঙ্গেলের দৈর্ঘ্য হচ্ছে এক্স, প্রস্থ ওয়াই, তাহলে রেক্টেঙ্গেলের ক্ষেত্রফল এক্স ওয়াই, এটা হচ্ছে শুরুতে ক্ষেত্রফল। যখন এটা দৈর্ঘ্য প্রস্থ কমা বাড়া হলো, তখন নতুন দৈর্ঘ্য নতুন প্রস্থ মিলে এইটার ক্ষেত্রফল হচ্ছে নতুন ক্ষেত্রফল। এটা নতুন ক্ষেত্রফল না আগের ক্ষেত্রফল, দুইটা একই রকম। এখন আসি যে এই নতুন ক্ষেত্রফল আর আগের ক্ষেত্রফল যদি সেম হয়, এটা একটা প্রশ্ন মতো লাইন লাগাতে, কিন্তু এখান থেকে তো অ্যান্সার বাইর হবে না। কেন? কারণ এক্স ওয়াই তো দুইটা রাশি আছে অজানা, একটা সমীকরণ দিয়ে সমাধান আসবে না, আরেকটা সমীকরণ লাগবে। আরেকটা সমীকরণের জন্য এই যে স্কোয়ার বলছে না, যখন দৈর্ঘ্য প্রস্থ কমা বাড়া হয়ে যাবে তখন ওটা স্কোয়ার হয়ে যাবে, আর স্কোয়ারটা হচ্ছে এই যে এক্স মাইনাস 4 আর ওয়াই প্লাস 3 হচ্ছে এক্স আর দৈর্ঘ্য প্রস্থ সমান সমান, ঠিক আছে? এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ, আর এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এখন এই দুইটা সমাধান করে নিলে হয়ে যাবে। সমাধান করে এক্স ওয়াই এর মান বাইর হবে, সেখান থেকে পরিসীমা বাইর করে নেবেন। 78 নম্বরের, এটা লাস্ট ওয়ান এই টপিকের। A rectangular curve covers half of a rectangular floor that is 9 feet wide and 12 feet long. If the dimensions of the, আচ্ছা এটা রাগ বলতেছে মানে মাদুর, আচ্ছা আচ্ছা, তো মাদুর তাহলে বলছে রেক্টেঙ্গুলার রাগ না রাগ, এটা যায় না, রাগে মনে হয়, ঠিক আছে? তাহলে এই রেক্টেঙ্গুলার রাগ কভার্স হাফ অফ এ রেক্টেঙ্গুলার ফ্লোর দ্যাট ইজ 9 feet wide and 12 feet long. তাহলে একটা মাদুর কভার করে, এই রেক্টেঙ্গুলার রাগ একটা মাদুর কভার করে হাফ অফ এ রেক্টেঙ্গুলার ফ্লোর, একটা রেক্টেঙ্গুলার ফ্লোরের অর্ধেক, যার ডাইমেনশন হচ্ছে 9 feet আর 12 feet. If the dimensions of the rug are to the same ratio as those of the floor, how many feet long is the rug? তার মানে ওই মাদুরটার যদি দৈর্ঘ্য প্রস্থের রেশিও আগের মাদুরের দৈর্ঘ্য মানে রেক্টেঙ্গুলার দৈর্ঘ্য প্রস্থের রেশিওর সমান হয়, তাহলে কি হবে? মাদুরের দৈর্ঘ্য কত? তাহলে এখানে আসি, বাংলাটা একটু বলে যে আয়তাকার আকৃতির মেঝের প্রস্থ 9 ফুট এবং দৈর্ঘ্য 12 ফুট। একটি মাদুর ওই মেঝের অর্ধেক ঢাকতে পারে।
ওই ইমেজের অর্ধেক রাখতে হবে। যদি মাদুরের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ওই ইমেজের দৈর্ঘ্য প্রস্থ অনুপাতের সমান হয়, তবে মাদুরের দৈর্ঘ্য প্রস্থ কত? বিষয়টা এরকম, এটা হচ্ছে একটা ফ্লোর। এখন এখানে একটা মাদুর দিয়ে আমরা ঢাকবো, এইটার অর্ধেক কভার করবে। এটার দৈর্ঘ্য হচ্ছে 12 আর প্রস্থ হচ্ছে 9, ঠিক আছে? তাহলে এই রেক্টেঙ্গুলার কভার্স হাফ অফ এ রেক্টেঙ্গুলার ফ্লোর দ্যাট ইজ, আচ্ছা এই দ্যাট দিয়ে এই রেক্টেঙ্গুলারকে বোঝাচ্ছে। তাহলে 9 12 108, তাহলে 9 12 108 and 12 feet লং, ঠিক আছে? তাহলে এটা যদি 9 12 108 হয়, তাহলে মাদুরটা কত? মাদুরটা যেহেতু অর্ধেক, তাহলে 108 এর অর্ধেক হচ্ছে 54। এখন এদের রেশিও কত? রেশিও এই 12:9, তার মানে কাটাকাটি করলে 4:3। তাহলে এই রাগ বা মাদুরের রেশিও হবে 4:3। তাহলে প্রশ্ন মতে এই 4x × 3x = 54। কেন? দেখেন মাদুরটার এরিয়া তো 108 না, মাদুরটার এরিয়া হচ্ছে অর্ধেক, তার মানে 54। আর মাদুরের দৈর্ঘ্য প্রস্থ আমরা জানি না, কিন্তু মাদুরের দৈর্ঘ্য প্রস্থের রেশিও হবে এই ফ্লোরটার দৈর্ঘ্য প্রস্থের রেশিওর সমান, মানে 4:3 এর মতো। তাহলে এটা আসছে, তাহলে x², 12x² = হচ্ছে 54 দিয়ে 12 দিয়ে 54 কে ভাগ, ঠিক আছে? আর x = √54/12। 6 দিয়ে কাটি, 6 × 2 = 12, 6 লং 54, এটার উপর রুট, তার মানে 3/√2। 3/√2 আছে 9, তাহলে ডি হচ্ছে অ্যান্সার। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ডি। আচ্ছা, আচ্ছা উত্তর কি চাইছে? উত্তর চাইছে যে হাউ মেনি ফিট লং ইজ দ্য রাগ। এটা তো হচ্ছে এক্স এর মান, তাহলে লংটা হবে কত? লংটা হবে 4x, তাহলে 4 × 3/√2। তাহলে √2 দিয়ে এটাকে কাটলে 4 আছে, 4 কে 2 × √2 × √2 এই হিসাবে প্রকাশ করা যায়। তাহলে √2 দিয়ে কাটলে √2 কাটা, তা থাকছে 3 × 2 = 6 √2। অর্থাৎ দৈর্ঘ্যটা হচ্ছে 6√2, যেটা অপশনের মধ্যে নাই। এই জন্য 78 নম্বরের অ্যান্সার হচ্ছে ডি, নান। ঠিক আছে? আচ্ছা, এই মধ্যে বোঝা গেছে কিনা একটু কমেন্টে রেসপন্স করবেন। হ্যাঁ, ওকে না? আচ্ছা, তাহলে আমরা শুরু করতে যাচ্ছি পলিগন বা বহুভুজ। এই বহুভুজের প্রশ্ন প্রায় সময় পরীক্ষা আসে, এটা খুব সিম্পলি পারা যাবে। ঠিক আছে, 10-15 মিনিট কথা শুনলেই পারবেন। তো বহুভুজের বিষয়টা হচ্ছে এরকম, ধরন আছে যে এই ত্রিভুজও কিন্তু এক ধরনের একটা বহুভুজ। ঠিক আছে, বহুভুজ মানে একাধিক বাহু বিশিষ্ট ক্ষেত্র। তো এই বহুভুজের এখানে কি হচ্ছে দেখেন, 3টা কোণ যোগ করলে 180 ডিগ্রি, তাই না? বহুভুজের ক্ষেত্রে প্রশ্নগুলো আসে জাস্ট কোণ রিলেটেড প্রশ্নগুলো আসে। ঠিক আছে, তো বহুভুজের বা চতুর্ভুজ যদি আমরা একটা নেই, তাহলে এটা হচ্ছে কি, এই যে 4টা কোণ আছে, 4টা কোণ যোগ করলে 360 ডিগ্রি। আবার পঞ্চভুজ যদি নেই, তাহলে পঞ্চভুজের এই ভেতরের বাহুগুলো যোগ করলে কত ডিগ্রি কোণ হবে। এগুলোতে তো সমকোণ আকার আছে, বা এখানে 60 ডিগ্রি কোণ আছে। এটাতে কত কোণ আছে আমরা জানি না, তো সিস্টেমটা কি সেটা আমরা শিখবো। পরীক্ষা কি আসে? পরীক্ষা আসে যে পঞ্চভুজের অন্তঃকোণগুলোর যোগফল কত, বা পঞ্চভুজের এই একটা কোণ আছে না, 5টা সুষম বহুভুজ হতে হবে, কিন্তু অসমান হলে কিন্তু হবে না। ঠিক আছে, তাহলে কারণ অসমান হলে তো কোণের পরিমাণ এগুলো ভিন্ন ভিন্ন হবে। তাহলে সুষম বহুভুজের ক্ষেত্রে একটা পঞ্চভুজের ভেতরের কোণগুলার যোগফল কত, এটা অনেকভাবে করা যায়। ধরুন এটা একটা ত্রিভুজ, ঠিক আছে, তারপরে হচ্ছে একটা ত্রিভুজ, কাটাকাটিটা এভাবে করা যায়, মানে এটা টোটাল 3টা ত্রিভুজ নেওয়া যায়। হ্যাঁ, 3টা ত্রিভুজ নিলে 1 2 3, 3টা 18 180 ডিগ্রি করে কোণ নিলে 3 18 54, 540 9 দ্বারা ভাগ করলে 6 সমকোণ। কিন্তু ওইটা আসলে এই পঞ্চভুজে পারা যাচ্ছে, ষড়ভুজে বা ষষ্ঠভুজে যে এলোমেলো হইতে পারে। এই জন্য আমরা রুলস শিখবো। রুলসটা হচ্ছে এই একটা রুলস দিয়ে সব অঙ্ক করা যাবে। সেটা হচ্ছে যে বহুভুজের বহিস্থ একটি কোণের পরিমাণ সমান সমান 360/n। এই n, এখানে n হচ্ছে বাহুর সংখ্যা।
ধর হচ্ছে পঞ্চভুজ বলছে। আচ্ছা, বহিস্থ কোণ কিভাবে নির্ধারিত হয় এটা একটু বুঝি। ধর হচ্ছে পঞ্চভুজ আছে না, পঞ্চভুজের এই বাহুটাকে যদি আমরা অন্তস্থ কোণ বহিস্থ কোণ কিন্তু আমরা ত্রিভুজ কোণের অধ্যায়ে দেখছিলাম, যে কোনো একটা বাহুকে বর্ধিত করলে এই যে বাহুর বাইরে যে কোণটা এটা হচ্ছে বহিস্থ কোণ। তাহলে আমরা বলতে পারি যে একটা বহিস্থ কোণ আর একটা অন্তস্থ কোণ মিলে কিন্তু 180 ডিগ্রি হয়। এখানে যদি আমরা একটা বহিস্থ কোণ বাড়ি করি, এটা কোণ মিলে 180 ডিগ্রি। এখানে যদি বহিস্থ কোণ বাড়ি করি, এই কোণ আর এই কোণ মিলে কিন্তু 180 ডিগ্রি হতো। তাহলে ভেতরে যদি 60 হয়, বাইরে হবে 120। এই বেসিক জিনিসটা মনে রাখলে এই ধরনের প্রশ্নগুলো সবগুলো সমাধান করা যাবে। কিরকম? আমরা দুই একটা প্রশ্ন সমাধান করি, এই কথা মনে রাখবেন। 360/n হচ্ছে কি একটা বহিস্থ কোণের মান। 79 নম্বর প্রশ্ন দেখি, হোয়াট ইজ দ্য ডিগ্রি মেজার অফ অ্যান এক্সটেরিয়র অ্যাঙ্গেল অফ এ রেগুলার হেক্সাগন? আচ্ছা, এই টার্মগুলো জানা থাকতে হবে। হেক্সাগন, পেন্টাগন, ঠিক আছে, তারপর হচ্ছে হেপ্টাগন, অক্টাগন, ননাগন, ডেকাগন, কোয়াড্রিল্যাটারাল, পেন্টাগন। আচ্ছা, যাই হোক, তো এখানে হেক্সাগন হচ্ছে ষড়ভুজ। তো ষড়ভুজের কি বলতেছে যে হোয়াট ইজ দ্য ডিগ্রি মেজার অফ অ্যান এক্সটেরিয়র অ্যাঙ্গেল। এই যে এক্সটেরিয়র অ্যাঙ্গেল মানে কি? ইন্টেরিয়র মানে হচ্ছে ভেতরের, আর এক্সটেরিয়র মানে হচ্ছে বাইরের, মানে বহিস্থ কোণ। তাহলে একটা ষড়ভুজের বহিস্থ কোণ কত? তাহলে ষড়ভুজটা দেখতে কেমন একটু আনি। 1 2 3 4 5 6, এটা হচ্ছে ষড়ভুজ। সবগুলো সমান হবে, কিন্তু হাতে আইডিয়া করে আট করলাম। তো এখন এই ষড়ভুজের এই যে একটা বাহুটা সোজা করে দিলাম, এই সোজা করে দিলে এইখানে কত ডিগ্রি কোণ হবে আমরা জানি না, কিন্তু এটা জানি যে 360 ডিভাইডেড n মানে হচ্ছে বাহু, তো 6 দিয়ে ভাগ। তাহলে 6 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 60 ডিগ্রি। তাহলে এই ভেতরের বাইরের কোণটা হচ্ছে 60 ডিগ্রি। এখানে আবার চাইছেও বাইরের কোণ, তাহলে বাইরের 60 ডিগ্রি কোণে অ্যান্সার। খুব সহজ কিন্তু। আচ্ছা, যদি এখানে এক্সটেরিয়র অ্যাঙ্গেল না আছে, ইন্টেরিয়র অ্যাঙ্গেল চাইতো, তাহলে এইটা যদি 60 হয়, তাহলে এই কোণটা কত? আমরা জানি এক্সটেরিয়র আর ইন্টেরিয়র অ্যাঙ্গেল যোগ করলে 180 থেকে 180 হয়। তাহলে 180 থেকে 60 বাদ দিলে 120, 120 হবে অ্যান্সার। তাহলে ভেতরের একটা কোণের পরিমাণ 120 ডিগ্রি আর বাইরের একটা কোণের পরিমাণ হবে 60 ডিগ্রি। কখন? যদি এটা ষড়ভুজ হয়। ঠিক আছে, তাহলে আমরা যে চতুর্ভুজে জানি যে এটা একটা রেক্টেঙ্গুলার 90 ডিগ্রি, ঠিক আছে, তাহলে এই বাইরের কোণটা কত? আচ্ছা, বাইরের ভেতর জানি না, আমরা জানি যে টোটাল 360 ডিগ্রিকে 4 দিয়ে ভাগ করতে হবে। এখানে n এর মান 4 না, তাহলে 4 দিয়ে যদি ভাগ করি তাহলে হবে 90 ডিগ্রি। 90 ডিগ্রি কেন? কারণ এই বহিস্থ কোণটা 90। এখন বহিস্থ যদি 90 হয়, আর যদি সরলরেখা টানি, তাহলে ভেতরের কোণটাও 90 ডিগ্রি হবে। আমাদের আসলে ত্রিভুজ দিয়ে প্রমাণ করি। ত্রিভুজে এটা ধরা আছে 60 ডিগ্রি, সুষম বাহু ত্রিভুজ। তাহলে এটা টান দিলে কি হবে? আচ্ছা, জানি না। তাহলে 360 কে 3 দিয়ে ভাগ করি, ত্রিভুজ তো এই জন্য 3 বাহু, তাহলে 120 ডিগ্রি। দেখেন এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা হচ্ছে 120, তাহলে ইন্টেরিয়র অ্যাঙ্গেল হবে অবশ্যই 60 ডিগ্রি। কারণ এই জিনিসটা আমরা আগে থেকেই জানি, জাস্ট এই 360/nটা মনে রাখতে হবে। আচ্ছা, প্রশ্নের ভেরিয়েশন গুলো দেখি, তাহলে সহজ হবে। 80 নম্বর বলতেছে যে হোয়াট ইজ দ্য ডিগ্রি মেজার অফ অ্যান ইন্টেরিয়র অ্যাঙ্গেলস। এই যে এবার ইন্টেরিয়র চাইছে, তাই না? ইন্টেরিয়র অ্যাঙ্গেলস অফ এ রেগুলার পেন্টাগন উইথ সাইডস ইকুয়াল টু 6। তাহলে হোয়াট ইজ দ্য ডিগ্রি মেজার অফ অ্যান ইন্টেরিয়র অ্যাঙ্গেল। পেন্টাগন বললে তো আর 6 বাহু বলার দরকার নাই। এটা 6 হবে না। হ্যাঁ, উইথ সাইডস ইকুয়াল, এইখানে 6টা কাটা পড়বে, কলম পাওয়া যায় না। আচ্ছা, এই প্রশ্নটার অ্যান্সার বলেন তো। সেকেন্ড 6 কতটা হবে না আর কি। হ্যাঁ, আর আগের বারে কোনটা যেন মিস্টেক ছিল। $6 না। আচ্ছা, ইন্টেরিয়র অ্যাঙ্গেলের কথা যখন বলবে তখন এই 360-কে আগে পঞ্চভুজ বলছে তো 5 দিয়ে ভাগ করলাম। 5 দিয়ে ভাগ করলে 5 7 35 আর 5 2 10, 72। এই 72 হচ্ছে এক্সটেরিয়র অ্যাঙ্গেল। কিসের? পঞ্চভুজের।
তাহলে পঞ্চভুজের এই বাইরের কোণটা এইটা হচ্ছে 72 ডিগ্রি, তাহলে ভেতরের কোণটা কি হবে 180 থেকে 72 বাদ দিলে 108 ডিগ্রি। আচ্ছা, এখন যদি আমি এখানে প্রশ্নটা এইভাবে বলি যে পঞ্চভুজের 5টা কোণ যোগ করলে কত হবে, তাহলে 108 কে 5 দ্বারা গুণ করলে হয়ে গেল 540। ভেতরে সবগুলো কোণের কথা, কারণ প্রত্যেকটা তো সমান সমান কোণ। এখন যদি বলি কত সমকোণ, তখন আবার 5 দিয়ে ভাগ 90 দিয়ে ভাগ করলে এই যে 6 লং 54, 6 সমকোণ। তার মানে বিষয়গুলো কিন্তু একটার সাথে একটা সুন্দরভাবে রিলেট হয়ে যাবে যদি আপনি 360/n এটা মনে রাখতে পারেন, এবং মনে রাখতে পারেন যে এটা এক্সটেরিয়র অ্যাঙ্গেলের মান বাইরে হয়। হোয়াট ইজ দ্য ডিগ্রি মেজার অফ অ্যান ইন্টেরিয়র অ্যাঙ্গেল অফ এ রেগুলার ননাগন? ননাগন মানে নবভুজ। নবভুজের কি যাচ্ছে ইন্টেরিয়র সাইজ, তাই না? তাহলে 360 ডিভাইডেড 9 40, 180 থেকে 40 বাদ দিলে 140। ঠিক আছে, ডি হচ্ছে অ্যান্সার। তাহলে আশা করি এগুলো এখন পারবেন, সবগুলাই পারবেন। ইফ অ্যান এক্সটেরিয়র অ্যাঙ্গেল অফ এ রেগুলার পলিগন ইজ 336 ডিগ্রি। এবার এটা প্রশ্নটা উল্টা পাশে আছে। উল্টা পাশে মানে কি দেখেন, আমরা শিখলাম কি 360 ডিভাইডেড n সমান সমান ডিগ্রি, তাই না? এখন যদি এই ডিগ্রিটাই দেওয়া থাকে 36 ডিগ্রি আর n এর মানটা বাইর করতে বলে, তখন আমাদের কি করতে হবে, এই যে এখানে n বসায় আবার সূত্রটা প্রয়োগ করলে হয়ে যাবে। তাহলে এখানে এক্সটেরিয়র অ্যাঙ্গেল হাউ মেনি সাইডস ডাজ ইট হ্যাভ, কতগুলো বাহু আছে। তাহলে এবার আমরা n এর মান জানি না, তাহলে এই প্রশ্ন মতে কি হচ্ছে, প্রশ্ন মতে হচ্ছে 360 ডিভাইডেড n ইকুয়াল টু 36। তাহলে আসি আমরা 36n ইকুয়াল টু 360, n ইকুয়াল টু 360 কে 36 দিয়ে ভাগ, তাহলে হচ্ছে 10। তাহলে 10টা বাহু, 82 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ডি, 10টা বাহু। তাহলে একটা দশভুজের বহিস্থ কোণগুলোর মান 36 ডিগ্রি, এক একটা কোণের মান। ঠিক আছে, আচ্ছা। তাহলে বলছে ইফ ইজ অ্যাঙ্গেল অফ এ রেগুলার পলিগন ইজ 162 ডিগ্রি, হাউ মেনি সাইডস ডাজ ইট হ্যাভ? ইফ ইজ অ্যাঙ্গেল অফ এ রেগুলার পলিগন ইজ 162 ডিগ্রি, তাহলে রেগুলার পলিগন ইজ 160 ডিগ্রি। এটা কি হচ্ছে যে 162 ডিগ্রি যখন এক্সটেরিয়র ইন্টেরিয়র কোনো কিছু বলা থাকবে না, তখন বুঝে নিতে হবে এটা ইন্টেরিয়র অ্যাঙ্গেল। হাউ মেনি সাইডস ডাজ ইট হ্যাভ, কত গ্লাস। আচ্ছা, তাহলে আসি বহুভুজটার 162 ডিগ্রি, তাহলে আসি 360। আচ্ছা, এখানে একটা খুব ইম্পর্টেন্ট বিষয়, এখানে কিন্তু এক্সটেরিয়র ইন্টেরিয়র কিছুই বলে নাই। তাহলে এক্সটেরিয়র ইন্টেরিয়র যদি কিছু না বলে তাহলে কি ধরে নিতে হবে, তাহলে ধরে নিতে হবে এটা ইন্টেরিয়র অ্যাঙ্গেল। তো ইন্টেরিয়র অ্যাঙ্গেল যদি 162 ডিগ্রি হয়, তাহলে আমাদের সিস্টেম কি 360 ডিভাইডেড n দিলে ইকুয়াল টু আসবে বহিস্থ কোণ। মানে আমাদের তো বহিস্থ কোণ নাই, n এর মানও জানা নাই, তাহলে তো হবে না। এখন আসি এইখানে একটা খুব ইন্টারেস্টিং বিষয়, 180 মাইনাস 162 সমান সমান এই বহিস্থ কোণ বাইর হবে। তার মানে কখনো যদি বহিস্থ কোণ দেওয়া না থাকে, অন্তস্থ, এটা কিন্তু অন্তস্থ কোণ বা ইন্টেরিয়র অ্যাঙ্গেল, অন্তস্থ কোণ দেওয়া থাকে, তখন আমরা 180 থেকে অন্তস্থ কোণটা বাদ দিব, তাহলে বহিস্থ কোণ বাইর হবে। তাহলে 360 ডিভাইডেড n ইকুয়াল টু 180 থেকে 62 বাদ দিলে 18, 18 দিয়ে এটা কাটাকাটি করলে 20, তাহলে n এর মান হচ্ছে 20। তার মানে 20টা বাহু থাকবে। তাহলে 83 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে 20। ঠিক আছে, আচ্ছা, ওকে। তার মানে এক্সটেরিয়র অ্যাঙ্গেল। আচ্ছা, এটা করেন তো, 84 নম্বরটা করেন, এটা প্রশ্ন অনেক সময় আসে পরীক্ষায়। 84 নম্বর প্রশ্নের অ্যান্সার দেন। আমরা ক্লাসের শেষ মুহূর্তে চলে আসছি।
এটা সবাই পারছেন, ওকে নাইস। যারা পারে না তাদের দেখে নেন, সেটা টেকনিকটা হচ্ছে মুখে মুখে। এই যে এক্সটেরিয়র ইন্টেরিয়র বলা না থাকলে তাহলে বুঝে দিতে হবে ইন্টেরিয়র অ্যাঙ্গেল 144, তাহলে এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা কত হবে? 180 থেকে 144 বাদ দিলে 36। এক্সটেরিয়র অ্যাঙ্গেল যে 36, এটা দিয়ে 360 কে ভাগ করলেই অ্যান্সার চলে আসবে 10টি। তাহলে বাহুর সংখ্যা 10টি, ঠিক আছে। 85 বলতেছে যে ইন পেন্টাগন ABCD, AB is লম্ব টু BC, হোয়াট ইজ দ্য সাম অফ দ্য মেজার অফ দ্য অ্যাঙ্গেল CDE অ্যান্ড A? এটা সিম্পল জিনিস। ধরেন আছে যে যেহেতু একটা পঞ্চভুজ ABCDE, তার মধ্যে এখানে 4টা কোণের মান চাইছে, তাহলে পঞ্চভুজের একটা কোণ কত? একটা কোণ হচ্ছে 108 ডিগ্রি, তাহলে 4টা কোণ যোগ করলে কত হবে? সরি, এটা তো 90 ডিগ্রি। এখানে 5টা সুষম বহুভুজের কথা বলা নেই, সুষম বহুভুজ না এটা, কারণ AB আচ্ছা লম্ব BC। নর্মালি সুষম বহুভুজ হলে লম্বটা BC হইতো না, তাহলে আগে একটা লম্ব আট করি। হ্যাঁ, AB ইজ লম্ব BC, এই যে BC এটা হচ্ছে A, এটা হচ্ছে লম্ব। এরপরে ABCD, এখন একটা বহুভুজ অঙ্কন করব আমরা, তাহলে এই যে পঞ্চভুজ হয়ে গেল। হোয়াট ইজ দ্য সাম অফ দ্য মেজার অফ দ্য অ্যাঙ্গেল CD? তাহলে এই পঞ্চভুজের সবগুলাই যোগ করলে কি হচ্ছে? 540। এটা আমরা আগেই দেখছি, আগেই জানি। হ্যাঁ, কিভাবে 540 হয়? 360 কে n দিয়ে ভাগ, মানে 5 দিয়ে ভাগ করলে 72। এটা হচ্ছে এক্সটেরিয়র অ্যাঙ্গেল 72, তাহলে ইন্টেরিয়র অ্যাঙ্গেল হচ্ছে 108। 108 হলে 5 দ্বারা গুণ করলে 540। এখান থেকে এখন দেখেন CDE কোণের মান চাইছে, B কোণটা তো 90 ডিগ্রি, এর তো এই চিহ্ন দেখেই বুঝতেছি। তাই 540 থেকে 90 বাদ দিলে 450 হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। এ হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। এই লিস্টটা বইয়ের মধ্যে সুন্দর করে দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। সাম পলিগনস এর, ঠিক আছে। ট্রায়াঙ্গেল 180 ডিগ্রি, কোয়াড্রিল্যাটারাল 360 ডিগ্রি, পেন্টাগন 540। এটাকে আবার সমকোণে বানাইতে চাইলে 90 দিয়ে ভাগ করলে সমকোণ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, সেশন নাম্বার কি বলছে? এ পলিগন দ্যাট হ্যাজ 10 সাইড ইজ কল্ড। এটা 10টা সাইড থাকলে কি হবে? পঞ্চভুজ, ষড়ভুজ, সপ্তভুজ, অষ্টভুজ, নবভুজ, দশভুজ, এই যে ডেকাগন, ঠিক আছে। তাহলে এটা 86 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে বি, ডেকাগন। 87 নম্বর হচ্ছে ইফ দ্য সাম অফ দ্য ইন্টেরিয়র অ্যাঙ্গেল অফ এ রেগুলার পলিগন মেজার 1440, হাউ মেনি সাইডস ডাজ দ্য পলিগন হ্যাভ? সাম অফ দ্য ইন্টেরিয়র অ্যাঙ্গেলস অফ এ রেগুলার পলিগন, তো এখানে রেগুলার পলিগনের সাইডটা মানে কোনটা হচ্ছে 1440, তাহলে 1440 এটা 2021 সালে আসছে। তাহলে এটা আর ক্যালকুলেশনটা কিভাবে হবে? দেখেন, এটা পারবেন? এটা লাস্ট ওয়ান আজকের ক্লাসের প্রশ্ন। তাহলে আসি, এটা একটা সূত্র আছে, এই সূত্রটা আগে দেখানোর প্রয়োজন মনে করে না, কিন্তু এটা প্রশ্ন ভেরিয়েশনটা তো আলাদা, ঠিক আছে। সূত্রটা হচ্ছে সমকোণ যে আমরা ডাইরেক্ট হিসাব করতেছি না, যে একটা ষড়ভুজে 8 সমকোণ থাকে বা একটা পঞ্চভুজে 6 সমকোণ থাকে, ওইটা কিভাবে হয়? ওইটা হচ্ছে n-2 ইন্টু 180 ডিগ্রি, এই কোণের ভিত্তিতে হয়, ঠিক আছে। মানে ধরা হচ্ছে একটা পঞ্চভুজে 5 থেকে 2 বাদ দিলে 3, 3 18 154। তো এখন আসি, এখানে আমরা এন এর বাহুটা জানি না, এই যে টোটাল ডিগ্রি চলে আসে আর কি। হ্যাঁ, টোটাল এই সূত্রটা প্রয়োগ করলে টোটাল ডিগ্রি চলে আসে। টোটাল ডিগ্রি যদি থাকে তাহলে এই সূত্রটা প্রয়োগ করলে 1440। এখন 0 0 কাটা, 18 দিয়ে কাটলে 8, তাহলে n সমান সমান 8 প্লাস 2 সমান সমান 10। তার মানে 10টা বাহু আছে। তাহলে এটা মনে রাখতে পারেন, এরকম প্রশ্ন রেয়ার আসে, এখানে ফুললি চলে আসছে আর কি। আর 4টা মনে রাখলে, 4টা একটু দেখলে আপনারা এগুলো পারবেন। আর প্র্যাকটিস পার্ট অনেকগুলো প্রশ্ন আছে, এগুলো নিজে থেকে করে নেবেন। এই 87টা প্রশ্নই ছিল বহুভুজ পর্যন্ত। এরপরে আমরা নেক্সট ক্লাসে বৃত্ত শুরু করবো ইনশাল্লাহ। বৃত্তটা
চেষ্টা করব একদিনে শেষ করার, ঠিক আছে? একদিনে শেষ করলে তারপরে সলিড জিওমেট্রি শেষ করে আমরা বীজগণিত শুরু করব। আশা করি আগামী মাসের মধ্যে একটা কোর্সের শেষের দিকে চলে আসবো। তো ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্তই, শুভরাত্রি।